সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। 5 নম্বর প্রশ্ন, এইচএসসি পরীক্ষা 2024 সৃজনশীল প্রশ্ন উত্তর, বিষয় ভূগোল, প্রথম পত্র। এখানে আমার একটা ফটোগ্রাফ আছে, নাম লেখা আছে, এটা আমার ইউটিউব চ্যানেল। ইতিপূর্বে আমি এইচএসসি পরীক্ষায় আসা 2024 সালের ভূগোল প্রথম পত্রের 4 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি 5 নম্বর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এবং এর উদ্দীপক নিয়ে আলোচনা করব। এরপরে 6, 7 সব প্রশ্নগুলোর উত্তরই আমি দিয়ে দিব। যাই হোক, এইভাবে পর্যায়ক্রমে আমার চলতে থাকবে। যারা আমার ক্লাসটাকে ফলো করো, আশা করি প্রশ্নের উত্তর লিখতে কোনো সমস্যা হবে না। এরপরে আমি 2023 সালের যে বিভিন্ন প্রশ্নগুলো এসেছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যাই হোক, ক্লাসটা শুরু করি। এখানে আমরা কি দেখছি? এখানে দেখছি উদ্দীপকে দুইটা চিত্র দেওয়া আছে। এখানে দেওয়া আছে যে একটা শিল্প কারখানা থেকে কালো ধোঁয়া নির্গত হচ্ছে। কালো ধোঁয়া নির্গত হয়ে বায়ুমণ্ডলকে বা বায়ুকে দূষিত করছে। আসলে আমার উদ্দীপক সম্পর্কে ভালো জানতে হবে। এটা চিত্র নম্বর 1। দ্বিতীয় নম্বর চিত্র, চিত্র নম্বর 2, 20 থেকে 50 কিলোমিটার লেখা আছে, আবার ভূপৃষ্ঠ লেখা আছে, ক লেখা আছে। এইটা ভূপৃষ্ঠের যেহেতু নিচে না, উপরে, অনেকে তোমরা ভুল করেছো এই প্রশ্নটা। যাই হোক, ভূপৃষ্ঠের উপরে অর্থাৎ এখানে নিশ্চিত করে বলা যায় এটা বায়ুমণ্ডলের স্তর বিন্যাসের একটা চিত্র। ভূপৃষ্ঠের উপরে প্রথম যে বায়ুমণ্ডলের স্তর, এই যে ক দেওয়া আছে, এই ক স্তরটা হচ্ছে ট্রপোস্ফিয়ার এবং খ স্তরটা হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার বা স্ট্রাটোমণ্ডল। আর এর মাঝে এটা যেটা আছে এটা হচ্ছে ওজোন স্ফিয়ার বা ওজোন মণ্ডল বলা হয়। এখানে ক এবং খ নম্বর প্রশ্নের উত্তর তো আমি আগে করে দিয়েছি। এবার গ নম্বর প্রশ্নের উত্তর, উদ্দীপকের চিত্র 2 এর ক স্তরের বর্ণনা দাও। এরপরে আর সহজ প্রশ্ন হয় না, একদম ডাইরেক্ট বলা আছে উদ্দীপকের চিত্র 2 এর ক স্তরের বর্ণনা দাও। এই স্তরটার বর্ণনা দিতে বলছে। এই স্তরটা কি? ট্রপোস্ফিয়ারের সরাসরি বর্ণনা দিলেই এর উত্তর হয়ে যাবে। উদ্দীপকে উল্লেখিত ক্ষয় স্তরের উপর চিত্র 1 এর ইঙ্গিতকৃত দূষণের প্রভাব বিশ্লেষণ করো। এই প্রশ্নটার উত্তর একটু চিন্তার বিষয় আছে। এটা অনেকেই সঠিক উত্তর দিতে পারেনি। তা যাই হোক, এই যে খ নম্বর যে স্তরটা আছে এটা স্ট্রাটোস্ফিয়ার। এখানে বলা হয়েছে উদ্দীপক ক্ষয় স্তরের উপর চিত্র 1 এর ইঙ্গিতকৃত দূষণের প্রভাব। চিত্র 1-এ বায়ু দূষণ, কালো ধোঁয়া। আর এখানে মূলত যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে ওজোন স্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ারের ভিতরে যে ওজোন স্তরটা আছে, ওজোন লেয়ারটা আছে, সেই ওজোন লেয়ারকে কিভাবে ক্ষতিগ্রস্ত করছে, কি প্রভাব ফেলছে এই বায়ু দূষণ বা এই কালো ধোঁয়া, এটাকেই মূলত বিশ্লেষণ করতে হচ্ছে। যাই হোক, আমি প্রশ্নের উত্তর নমুনায় আসি। এখানে আমার উত্তরটা লেখা আছে, আমরা একটু চেষ্টা করি। উদ্দীপকে গ 2 এর ক স্তরের বর্ণনা, যেটা আমি আগেই বলেছি, যেটা আছে ট্রপোস্ফিয়ারের বর্ণনা দিতে বলছে।
সেটা একটু যদি আমরা বর্ণনা দিই, এই যে ভূপৃষ্ঠ, এর পরের যে স্তরটা এটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, অর্থাৎ আমরা যে স্তরের মধ্যে বসবাস করি, উদ্ভিদ এবং প্রাণী জগতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে স্তরটা। এখানে এই স্তরের কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। উদ্দীপকে উল্লেখিত চিত্র 2-এর ক স্তরটি হলো ট্রপোস্ফিয়ার। কি বুঝলাম যে উদ্দীপকে যে ক স্তরটা পেয়েছি আমরা, সেখানে আমি আগেই বলেছি সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। স্তরটি সম্পর্কে আলোচনা করা হলো। এখন দেখো, এখানে ভূপৃষ্ঠ থেকে 15 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের স্তরকে ট্রপোস্ফিয়ার বলে। সহজ একটা কথা, এই যে ভূপৃষ্ঠ থেকে 15 কিলোমিটার পর্যন্ত ঊর্ধ্ব পর্যন্ত বায়ুমণ্ডলের যে প্রথম যে স্তরটা রয়েছে, সেই স্তরটাকে আমরা ট্রপোস্ফিয়ার বা ট্রপোমণ্ডল বলে থাকি। এই স্তরে যত উপরের দিকে উঠা যায় তত উষ্ণতা কমতে থাকে। এখানে প্রথম যে বৈশিষ্ট্যটা আমরা পাই, যেটা তোমাদের বইয়ে সুন্দর করে লেখা আছে, যে এই স্তরে যেহেতু বায়ুমণ্ডলের প্রথম স্তর, এই স্তরের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আমরা যত উপরের দিকে উঠতে যাই ততই বায়ুমণ্ডলের তাপমাত্রা কমতে থাকে। এরও একটা পরিমাণ আছে, প্রতি কিলোমিটারে 6.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যায়। প্রতি 1 কিলোমিটারে উচ্চতায় বা 1000 মিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যায়। এবং এই যে তাপ হ্রাস পায়, এই তাপ হ্রাস হারকে নর্মাল ল্যাবস রেট অফ টেম্পারেচার, সাধারণ তাপ হ্রাস হার বলে। এটাও একটা শর্ট প্রশ্ন অনেক সময় এসে যায়। তাহলে আমরা এখানে প্রথম বৈশিষ্ট্যটা পেলাম, যে এখানে আমরা যত উপরের দিকে উঠবো ততই তাপমাত্রা কমতে থাকবে। এই বায়ুস্তরের গভীরতা সর্বত্র সমান থাকে না, অর্থাৎ মেরু অঞ্চল এবং নিরক্ষীয় অঞ্চল এর এর গভীরতার পার্থক্য দেখা দেয়। নিরক্ষীয় অঞ্চলে এর গভীরতা 16 কিলোমিটার। এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। আর মেরু অঞ্চলে গভীরতা 8 কিলোমিটার। তাহলে আমরা কি বুঝলাম? এর যে গভীরতায় আসি, এটা নিরক্ষীয় যে অঞ্চলটা আছে, নিরক্ষীয় অঞ্চলে এর গভীরতা হচ্ছে এই যে নিরক্ষীয় অঞ্চলে গভীরতা হচ্ছে 16 কিলোমিটার। আবার যদি আমরা মেরু অঞ্চলে যাই, মেরু অঞ্চলে গভীরতা 8 কিলোমিটার। এই স্তরটি বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর, ভূপৃষ্ঠের সঙ্গে লেগে আছে। এটা বলার অপেক্ষায় রাখে না, এটা বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর, যেটা এই ভূপৃষ্ঠের সাথে লেগে আছে। এখানে বায়ুমণ্ডলীয় যাবতীয় কার্যাবলী, বায়ুমণ্ডলীয় যাবতীয় ক্রিয়াকলাপ এখানে সংগঠিত হয়ে থাকে। এখানে কি বলা হচ্ছে, যে এখানে মেঘ হয়, এখানে বৃষ্টিপাত হয়, এখানে বজ্রপাত ঘটে, বায়ু প্রবাহিত হয়, ঝড় ঝঞ্ঝা দেখা যায়, তুষারপাত ঘটে, শিশির পড়ে, কুয়াশা পড়ে, সবকিছু এই স্তর সৃষ্টি করে। সহজ কথা, একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে বায়ুমণ্ডলের সর্বনিম্ন যে স্তর, যেখানে আমরা বসবাস করি, এখানে আকাশে মেঘ হয়, বৃষ্টিপাত হয়, বজ্রপাত হয়, বায়ু প্রবাহিত হয়, ঝড় হয়, তুষারপাত হয়, শিশির পড়ে, কুয়াশা পড়ে, সবকিছু এই স্তর সৃষ্টি হয়। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বাতাসের গতিবেগ বাড়ে। এটাও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বাতাসের গতিবেগটা বেড়ে যায়। নিচের দিকের বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে। জীবন ধারণের জন্য এই স্তরটি সবচেয়ে বেশি প্রয়োজনীয়, কারণ এখানে উদ্ভিদ এবং প্রাণী সব কিন্তু এই স্তরে বসবাস করে থাকে। ট্রপোস্ফিয়ারের শেষ সীমাকে আমরা ট্রোপোপজ বলি। এই যে শেষ সীমা আছে না ট্রপোস্ফিয়ারে, এটাকে বলা হয় ট্রোপোপজ। ঝড় বৃষ্টির প্রাদুর্ভাব ঘটে না বলে এখানে আসলে একটা সমুষ্ণ অঞ্চল, অর্থাৎ এখানে তাপমাত্রা সাধারণত পরিবর্তন হয় না, ঝড় ঝঞ্ঝা কিছুই হয় না, একটা নীরব অঞ্চল।
এখানে ঝড় বৃষ্টির প্রাদুর্ভাব ঘটে না বলে বিমান এই স্তরে বিনা বাধায় চলাফেরা করতে পারে। তাহলে যে বিমান চলে এই স্তরে সহজে, এই যে চিত্র দেওয়া আছে, সহজে এই স্তর দিয়ে বিমান চলাচল করতে পারে, যেহেতু এখানে ঝড় বৃষ্টির কোনো প্রাদুর্ভাব ঘটে না। আশা করি এই যে উত্তরটা আমি করে দিলাম, যে ব্যাখ্যা এখানে আমার যাই লেখা থাক না কেন, আমি সহজভাবে যেটা ব্যাখ্যা করলাম এটা লিখলেই অনেক লেখা হয়ে যায়। যাই হোক, 3 নম্বর পাওয়ার জন্য এইটুকু যথেষ্ট। এবার আমরা 6 নম্বর প্রশ্নের উত্তরটায় আসি। উদ্দীপকে এখানে যে 6 নম্বর প্রশ্ন আছে তার উত্তরটা যদি আমি আসি, তাহলে আমরা কি দেখবো এখানে? উদ্দীপকে উল্লেখিত ক্ষয় স্তরের উপর চিত্র একে ইঙ্গিতকৃত দূষণের প্রভাব। আগেই আমি এটা দেখিয়েছি যে একে ইঙ্গিতকৃত দূষণ, যেটা কালো ধোঁয়া নির্গত হচ্ছে শিল্প কারখানা থেকে, এটা সাধারণত ওজোন স্ফিয়ারে যে প্রভাবটা ফেলেছে সেটাই এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে। তাহলে আমরা একটু প্রশ্নের উত্তরটায় আসি। উদ্দীপকে উল্লেখিত চিত্র 2 এর ক্ষয় স্তরটিতে হলো স্ট্রাটোস্ফিয়ার। এই যে এই স্ফিয়ারটা স্ট্রাটোস্ফিয়ার, অর্থাৎ বায়ুমণ্ডলের উপরে, ট্রপোস্ফিয়ারের উপরে দ্বিতীয় স্তরটা। এবং চিত্র 1 শিল্প, এক হচ্ছে কি, শিল্প কারণে উৎপন্ন কালো ধোঁয়া দেখানো হয়েছে যা দূষণ সৃষ্টি করে, যেটা আমি আগেই বললাম। এটা উল্লেখিত যে স্তরটা ক্ষতে, সেটা হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার, এবং ক্ষতে উল্লেখিত যে দূষণটা বলা হয়েছে সেটা হচ্ছে কালো ধোঁয়া। উক্ত দূষণ স্ট্রাটোস্ফিয়ারের উপরে যে ধরনের প্রভাব বিস্তার করতে পারে তা নিচে বিশ্লেষণ করা হলো। আসল প্রশ্নের উত্তর চলে আসে। ট্রপোপাস থেকে স্ট্রাটোস্ফিয়ারের মাঝামাঝি উচ্চতায় ওজোন গ্যাসের একটি আস্তরণ উৎপন্ন হয়, একে ওজোন স্ফিয়ার বলে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওজোন গ্যাসের আস্তরণটি সূর্যরশ্মি অতি বেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীর জীবকুলকে অতি বেগুনি রশ্মির প্রতি প্রভাব থেকে রক্ষা করে। এখন ঘটনা হচ্ছে যে আমাদের এই যে স্ট্রাটোস্ফিয়ার, অনেক সময় প্রশ্ন আসে যে ওজোন স্তর বায়ুমণ্ডলের কোথায় অবস্থিত, কোন স্তরে ওজোন গ্যাস পাওয়া যায়, ওজোন গ্যাস অবস্থিত, এটা হচ্ছে স্ট্রাটোস্ফিয়ারে। এই যে ওজোন স্তরটার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে ওজোন স্তর সূর্য থেকে যে অতি বেগুনি রশ্মি আসে, যে রশ্মিটা আমাদের আহ প্রাণী জগৎ, উদ্ভিদ জগতের জন্য অত্যন্ত ক্ষতিকারক রশ্মি, সেটাকে বাধা প্রদান করে, যে আল্ট্রাভায়োলেট রেটা আসে সেটাকে বাধা প্রদান করে এই ওজোন স্তরটা। তাহলে আমরা বুঝতেই পারছি এই ওজোন স্তরটা কত গুরুত্বপূর্ণ। আর চিত্রে 2 শিল্প কারখানাতে উৎপন্ন ধোঁয়া, যেমন কয়লা, গ্যাস, তেল ইত্যাদি পুরানো, ফ্রিজ, অ্যারোসল ইত্যাদি ব্যবহার ফলে সিএফসি গ্যাস সৃষ্টি করে। সিএফসির ক্লোরিন গ্যাস ঊর্ধ্ব বায়ুমণ্ডলে মুক্ত হয়ে ওজোন স্তরকে ধ্বংস করে, যার ফলে সূর্যরশ্মি হতে আগত ক্ষতিকারক অতি বেগুনি রশ্মি ওজোন স্তর ভেদ করে সহজেই পৃথিবীতে আসে এবং জীবজগতের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। এর ফলে পরিবেশের বাস্তুসংস্থান নষ্ট হয়, প্রাণীগুলোর উপর মারাত্মক ভাবে রোগের সৃষ্টি করে। এখানে কি বুঝলাম, যে এই যে ওজোন স্ফিয়ার আছে, যে কালো ধোঁয়া নির্গত হচ্ছে, যে সিএফসি গ্যাস উৎপন্ন হচ্ছে, তারপরে এই গ্যাসগুলো, সিএফসি যে ক্লোরিন গ্যাস উচ্চ বায়ুমণ্ডলে মুক্ত হয়ে পড়ছে, সেটা ওজোন স্তরকে কি করছে, ফাটল সৃষ্টি করছে, ওজোন স্তরকে নষ্ট করছে। ফলে যে অতি বেগুনি রশ্মি, যে আল্ট্রাভায়োলেট ক্ষতিকারক আল্ট্রাভায়োলেট রেটা আছে সূর্যের, সেটা সরাসরি এই ভূপৃষ্ঠে এসে পতিত হচ্ছে। ভূপৃষ্ঠে এসে পতিত হলে এখানে উদ্ভিদ জগৎ ধ্বংস হচ্ছে, হবে, তার প্রাণী জগৎ ক্ষতিকারক প্রভাব ফেলবে, প্রাণীর কুলের উপর মারাত্মক রোগ সৃষ্টি হবে, বাস্তুসংস্থান নষ্ট হবে,
ইত্যাদি ইত্যাদি অনেক ঘটনা এখানে ঘটবে যদি এটা আমরা এই শিল্প কলকারখানা কালো ধোঁয়া যে নির্গত হয় সেটাকে আমরা বন্ধ না করতে পারি। এই জন্য এখানে তাহলে দেখো একটু জটিলতা কি ছিল, এটা স্ট্রাটোস্ফিয়ার বোঝানো হলো, এখানে আবার একটা মিল কলকারখানা কালো ধোঁয়া দেখানো হলো, এবং সেটা যে স্ট্রাটোস্ফিয়ারের কি ক্ষতি করবে, সে যে ওজোন স্তরটাকে ক্ষতি করছে, যেটা আমাদের জন্য হুমকি স্বরূপ পৃথিবীর, এই ঘটনাটা এখানে উল্লেখ করা হয়েছে। এইভাবে উত্তরটা আসলে এবার পরীক্ষার খাতায় তেমন পাওয়া যায়নি। যাই হোক, আমি একটু সংক্ষিপ্ত ভাবে এটা আলোচনা করার চেষ্টা করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।